এদিকে দীর্ঘ 18 মাস পর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিয়ামত শুরু হচ্ছে ঢাকায়। 7 মার্চ ঘিরে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে শেখ হাসিনা। ঘুম হারাম তারেক রহমানের। এই ইন্ডেমনিটি প্রত্যাহার করে প্রত্যেকটা অগ্নিসন্ত্রাসকারী এই খুনিদের বিচার করতে হবে এবং এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে দিতে হবে, সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে। আগামী 7 মার্চ এবং 17 মার্চ, 26 মার্চ। গতকাল আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সভাপতিত্বে দলের শীর্ষ নেতাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একটি নির্ভরশীল সূত্র বলছে, বৈঠক থেকে নেওয়া হয়েছে 8টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে 8 নম্বর সিদ্ধান্তটি আওয়ামী লীগের টার্নিং পয়েন্ট। মোটামুটি খেলা ফাইনাল। আওয়ামী লীগ চমক দেখিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। অলরেডি বিএনপির এক নেতা হাবিবুর রহমান সাহেব প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছে মনে হয়। তিনি বলেছে আগামী নির্বাচনের মধ্যে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যায় পরিস্থিতি চলছে তাই নিয়ে আপনাদের সামনে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম। যে ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। তাই ভিডিওটিকে 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলুন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। কারণ না দেখা পর্যন্ত তো আপনারা বুঝবেন না। যেমন ইনু সম্পর্কে যখন আমি কিছু বলতাম তখন কেউ বিশ্বাস করতে চাইতো না। 2018 সাল থেকে সে চক্রান্ত করে যাচ্ছে। 2007 সালে নিজে দল করার চেষ্টা করেছে। 2011 সাল থেকে তার চেষ্টাই ছিল কিভাবে আমাকে ক্ষমতাচ্যুত করবে বা হত্যা করবে। 24-এ এসে পেরেছে। সে 11 সাল থেকে যেটা চেষ্টা 24-এ এসে করতে পারলো। তারপর যখন বেঁচে আছি, ইনশাল্লাহ একদিন বাংলাদেশে আসবো। বাংলাদেশের মানুষের জন্য ঠিকই আবার আমরা উন্নত জীবন দিতে পারবো, এ বিশ্বাস আমার আছে। ভোট একটা হলো, ভোটাররা ভোট না দিলেও 59% ভোট পড়ে গেছে। 3.5 ঘন্টা পরে 14% ভোট, আর তারপরে 59%। কাজে কি হারে চুরি! আওয়ামী লীগ আমলের ইলেকশন 14, 18, 24 নিয়ে প্রশ্ন যারা তোলে তাদের কাছে আমার প্রশ্ন যে এই ইলেকশনটা কেমন হলো দেখলেন তো? ভোট কারচুপি কাকে বলে? আমাদেরকে বলা হতো দিনের ভোট রাতে, আর এখন আমরা কি দেখলাম? দিনের ভোট সন্ধ্যা, আগের দিনের সন্ধ্যা থেকে শুরু, এবং গুনতে গুনতে এত বেশি হয়ে গেল আর এমন বেসামাল যে এখনো হ্যানা ভোট সংশোধন করে যাচ্ছে আর প্রজ্ঞাপন দিয়ে যাচ্ছে। এর থেকেই তো প্রমাণ হয় যে কিভাবে কারচুপিটা হয়েছে। যদিও বিদেশিদের এনে দেখালো, লাইন করানো হলো এবং খুব ভালো ইলেকশন। তাহলে ভোটটা আসলো কোত্থেকে? অপরাধীদের ইন্ডেমনিটি দিয়েছে। এই ইন্ডেমনিটি প্রত্যাহার করে প্রত্যেকটা অগ্নিসন্ত্রাসকারী এই খুনিদের বিচার করতে হবে এবং এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে দিতে হবে, সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে। আগামী 7 মার্চ এবং 17 মার্চ, 26 মার্চ। 7 মার্চ জাতির পিতার সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ ইউনেস্কো কর্তৃক, জাতিসংঘ কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। যে ভাষণ সারা বিশ্বের 2500 বছরের যত ভাষণ জনগণকে উদ্বুদ্ধ করা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ 7 মার্চের ভাষণ। 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন। আমরা শিশু দিবস হিসেবে উদযাপন করি। সেই শিশু দিবস হিসেবেই এটাকে উদযাপন করতে হবে, সেই উদ্যোগটা নিতে হবে। 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 26 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তারপরই তাকে গ্রেপ্তার করে এবং পাকিস্তানে বন্দী করে নিয়ে যায়, রাষ্ট্রদ্রোহী মামলা দেয়, এমনকি ফাঁসির আদেশ দিয়েছিল। কিন্তু এর মধ্যে পাকিস্তানি আলাদা বাহিনী আমাদের মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনী ভারতীয় বাহিনীর কাছে সারেন্ডার করে। কাজে জাতির পিতা মুক্তি পান, ফিরে আসেন দেশে। 26 মার্চ আমরা যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করব। যে যারা নির্যাতিতা প্রত্যেকে ওই যে সেই যেইভাবে নির্যাতন করেছে তার একটা মামলা তার বিরুদ্ধে করতেই হবে। সবাই একটা মামলা দায়ের করবেন। মামলা যদি না নেয়, থানা যদি না নেয়, সেটাও একটা সংবাদ হবে। আর অনলাইনে আপনারা দিতে পারেন বা কোর্টে মামলা করতে পারেন অথবা রেজিস্ট্রি করে করতে পারেন। যেভাবে একটা মামলা করে কাগজটা হাতে রাখবেন। কারণ এই কারণে যে একটা হচ্ছে সেই অপরাধীদের শাস্তি দেওয়া, আর একটা হচ্ছে আল্লাহ একটা দিন দেবেই, আমরা যে সহযোগিতা করবো, সাহায্য দেবো, যাদের ঘর বাড়ি পুড়িয়েছে, যাদের এরকমভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের প্রত্যেকে আমি বলবো যে সবাই একটা মামলা করে রাখেন। তাহলে যেটা দেখে আমরা সত্যিকার যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতা করতে পারি। তার মামলা না করলে আমরা বুঝবো কি করে যে এ তো যে কেউ এসে বলবে যে আমি ক্ষতিগ্রস্ত। এই যে প্রত্যেকে একটা মামলা করে রাখবেন, যেভাবে মামলা দিতে হবে দিয়ে আপনারা রেখে দেবেন। এখন যদি মামলা নাও চলে, ভবিষ্যতে কাজে লাগবে, সেটা আপনারা করবেন। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে সেই 91 সাল থেকে খালেদা যে প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে আমি প্রায় 20 বছর 7 মাস আমি প্রধানমন্ত্রী ছিলাম। এত বছর পরে, 35 বছর পরে আমাদের পুরুষ প্রধানমন্ত্রী এসেছে। আমাদেরকে কেমন দেশ চালায়? একজন এসেছিল শান্তির কথা বলে সারা বিশ্বের সামাজিক ব্যবসার নামে। দারিদ্রকে নাকি ইউনুস বলেছিল মিউজিয়ামে পাঠাবে। আমি যেখানে দারিদ্রের হার 18% নামিয়ে এনেছিলাম, হত দরিদ্রের হার 5% নামিয়েছিলাম, ক্ষমতায় এসে তা এখন 30-40% আবার দারিদ্রের হার বাড়িয়ে দিয়েছে। 5 কোটি মানুষকে আমি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত তুলে এনেছিলাম,
ইউনূস সাহেব 6 কোটি মানুষকে দরিদ্র সীমার নিচে নিয়ে গেছেন। এখন মিউজিয়ামে কে যাবে? তার ওই কথার উপলক্ষে তো ইউনূসকেই মিউজিয়ামে পাঠাতে হবে মনে হচ্ছে। কাজে তার বিচার একদিন হবে, এবং বিশেষ করে নারী নির্যাতনের জন্য ওর বিচার হতে হবে। যে কত বড় ক্ষতি আমাদের নারী সমাজের জন্য করে গেল। আজকে সবচেয়ে দুঃখ লাগে যে ছাত্র ছাত্রী শিক্ষকদের অপমান করা, তাদের গায়ে হাত তোলা, তাদেরকে মারা, নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনকে ধরে তার গালে জুতা মারা, তাকে অপমান করা, প্রধান বিচারপতি তাকে হাত করা পরিয়ে জেলে নেওয়া, ভালো সুযোগ সৃষ্টি করে গেছে। এখন যারাই যে পথে যাবেন তাদেরকে সতর্ক থাকতে হবে, কখন কার উপরে হাত করা পড়ে, কখন কোন প্রধান বিচারপতি হাত করা পড়লো, আর কখন কার কোন নির্বাচন কমিশন এখন যারা ভোট চুরির অপরাধে ওই রাতের ভোট সন্ধ্যা করায় তার গালেও যে জুতা পড়বে না, এই গ্যারান্টি কে দেবে? কে দেবে? সমাজে কোনো লেহাজ তমিজ নাই, আদব কায়দা নাই, কোনো মান্যগণ্য নাই, আইনের শাসন নাই, বিচার নাই, ন্যায় বিচার নাই, স্বেচ্ছাচারিতা চলছে সম্পূর্ণ। এইভাবে একটা দেশ চলতে পারে না। আমার ইজ্জত বাঁচাতে বা জীবনটা বাঁচাতে একটা ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমি তো ফিরে আসবোই ইনশাল্লাহ। আমার মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পড়া করি না, আমি আসবো, সময় হলে আসবো। তবে তার আগে এতদিন তারেক জিয়া, খালেদা জিয়া, তাদের এত নাম শুনেছেন আপনারা, তাদের আমলটা একটু দেখেন। কারণ না দেখা পর্যন্ত তো আপনারা বুঝবেন না। যেমন ইউনূস সম্পর্কে যখন আমি কিছু বলতাম তখন কেউ বিশ্বাস করতে চাইতো না। গতকাল আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সভাপতিত্বে দলের শীর্ষ নেতাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আপনি কি জানতে চান বৈঠকে কে কে উপস্থিত ছিলেন এবং কি কি আলোচনা হয়েছে? আপনি কি জানতে চান আওয়ামী লীগের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তাহলে খানিকটা সময় আমাদের সঙ্গে কাটান। প্রায় 18 মাস ধরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে শেখ হাসিনার নিয়মিত বৈঠক হলেও গতকালের বৈঠকটি ছিল একেবারেই আলাদা। কেন আলাদা? আসছি সে কথায়। গতকালের বৈঠকটি হয়েছে ভার্চুয়ালি। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈঠকে অংশগ্রহণ করেন ভারতে বসবাসকারী শীর্ষ নেতারা, যুক্ত হন অন্যান্য দেশ থেকে আরও অসংখ্য শীর্ষ নেতৃবৃন্দ, এবং বাংলাদেশ থেকে বৈঠকে অংশ নেন শীর্ষস্থানীয় কয়েক ডজন নেতৃবৃন্দ। বৈঠকটি চলে কয়েক ঘন্টা ব্যাপী। খোলামেলা আলোচনা করা হয় বৈঠকে, নেওয়া হয় নেতৃবৃন্দের মতামত, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে ধারণা নেওয়া হয় স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে। সকলের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একটি নির্ভরশীল সূত্র বলছে বৈঠক থেকে নেওয়া হয়েছে 8টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে 8 নম্বর সিদ্ধান্তটি আওয়ামী লীগের টার্নিং পয়েন্ট। কেন টার্নিং পয়েন্ট? একটু অপেক্ষা করুন, আপনি নিজেই বুঝতে পারবেন। সিদ্ধান্ত 1, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে যারা বর্তমানে বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের সকলকে মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। ফিরে আসার পর যদি কেউ গ্রেপ্তার হন সেটিকে আইনিভাবে মোকাবেলা করার প্রস্তুতি নেওয়ারও সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত 2, দেশের 8 বিভাগের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল কমিটির প্রতিটি অফিস খুলে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে, এবং সেটি মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। সিদ্ধান্ত 3, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলো আইনিভাবে মোকাবেলা করার জন্য চৌকস, অভিজ্ঞ এবং সিনিয়র আইনজীবীদের সমন্বয়ে একটি টিম গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত 4, সাংগঠনিক তৎপরতা বাড়াতে কারাগারে বন্দী নেতাদের মধ্য থেকে প্রথম সারির অন্তত কয়েক ডজন নেতাকে মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জামিনে মুক্ত করা এবং পর্যায়ক্রমে সকল নেতাকর্মীদেরকে বন্দী জীবন থেকে আইনের মাধ্যমে জামিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উক্ত বৈঠক থেকে। সিদ্ধান্ত 5, বাংলাদেশে সর্বত্র 7ই মার্চ পালন করা, 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন পালন করা এবং 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক থেকে। সিদ্ধান্ত 6, জেলা পর্যায়ের সকল নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে উক্ত বৈঠক থেকে। সিদ্ধান্ত 7, আপাতত ঢাকায় সাংগঠনিক তৎপরতা জোরদার করতে বাংলাদেশে থাকা 3 জন নেতাকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সঙ্গত কারণেই তাদের নাম উল্লেখ করতে চাননি সূত্রটি। এখন প্রশ্ন হচ্ছে, সকল সিদ্ধান্তই কেন মার্চকে কেন্দ্র করে নেওয়া হয়েছে? 3টি কারণে। কারণ 1, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানাতে 10টি শর্ত দিয়েছিল ভারত। তাদের মধ্যে 1 নম্বর শর্ত ছিল শেখ হাসিনার মিথ্যা মামলা প্রত্যাহার করা, অবৈধ কোর্ট বাতিল করা এবং অবৈধ কোর্টের রায়
বাতিল করা। দ্বিতীয় শর্ত ছিল আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। এরকম আরও 8টি শর্ত মেনেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। কারণ 2, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর সকল প্রক্রিয়ায় ভারতের সাথে একমত পোষণ করেছিল আমেরিকা। তাই উক্ত শর্তগুলোর খোঁজ খবর নিতে আগামী 3 মার্চ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, যিনি গত সপ্তাহে শেখ হাসিনার সঙ্গেও ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। কারণ 3, 12 মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু এবং সেখানে কি সিদ্ধান্ত নেন তারেক রহমান এবং জামায়াতের ভূমিকাই বা কি, সেটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে আওয়ামী লীগ। অন্যদিকে তারেক সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারতের বিশেষ আমন্ত্রণে আজ তিনি দিল্লি যাচ্ছেন। সূত্র বলছে, শেখ হাসিনা কিংবা ভারত মার্চের মধ্যেই তারেক রহমানকে সকল শর্ত পূরণ করতে নোটিশ প্রদান করবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে এবং শর্তগুলোর আপডেট জানতে চাওয়া হবে খলিলের কাছে। সিদ্ধান্ত 8 নম্বর সিদ্ধান্তটি হচ্ছে আওয়ামী লীগের বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এটি হচ্ছে আওয়ামী লীগের টার্নিং পয়েন্ট। 7ই মার্চ কিংবা 17 মার্চ কিংবা 26 মার্চ পালন করতে আওয়ামী লীগকে যদি বাধা প্রদান করা হয় তাহলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক থেকে। আর যদি বাধা প্রদান না করে তাহলে এখান থেকেই শুরু হবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম। কাজেই এটি আওয়ামী লীগের জন্য টার্নিং পয়েন্ট। গতকাল শনিবার যমুনা থেকে বিদায় নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিদায়ের আগে তারেক রহমানের কাছ থেকে একটি প্রতিনিধি দল, খুব হাই প্রোফাইল একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করেছে। সেই প্রতিনিধি দলে ছিলেন তারেক রহমানের মুখ্য সচিব, তারেক রহমানের সামরিক সচিব এবং তারেক রহমানের বিশেষ সহকারী। কি কথা হয়েছে তাদের মধ্যে? এছাড়াও আপনারা জানেন যে গতকাল বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফয়জুল কবির খান তিনি তার সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়ার বাড়িতে গিয়েছেন। পরশুদিন শুক্রবার এই উপলক্ষে তিনি তার সরকারি বাসভবনে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেই ইফতার পার্টিতে একটি চমৎকার মুনাজাত করা হয়েছে। সেই মুনাজাতের কথাটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। পত্রিকায় অলরেডি খবর বেরিয়েছে যে উপদেষ্টারা সরকারি বাসভবন ছাড়তে গড়িমসি করছেন। আসিফ নজরুল দর্শক শ্রোতা, আপনারা তো শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও দেখছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।